নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির ভীষণ 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 গুরুত্বপূর্ণ আরও একটি পর্ব। আমি তিনবার ভীষণ 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 গুরুত্বপূর্ণ বললাম, কেন বলুন তো? কারণ SIR কিন্তু আজ থেকেই অফিসিয়ালি শুরু হয়ে গেছে বাংলা জুড়ে। এই জন্যই ভীষণ 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 গুরুত্বপূর্ণ বললাম, কারণ এই SIR নিয়েই এখনও কিন্তু অনেক মানুষের কাছে ক্লিয়ার নয় যে SIRটা কী। কারণ আসতে যেতে পাবলিক ট্রান্সপোর্টে মানুষজন জিজ্ঞেস করা আছে SIR তো শুরু হয়ে গেল, তাহলে নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে কাদের? আর যদি বাদ যায় তাহলে শাসক দলের ত্রাহি ত্রাহি রব কেন? শাসক দলের নেতা থেকে মন্ত্রী থেকে প্রত্যেকে তো রক্তগঙ্গা শুরু নয়, বলছে বিজেপি দেখলে জ্বালিয়ে দেবো। আবার উল্টো দিকে বিজেপি বলছে কি ডুগডুগি বাজাবো। কার সাথে কার খেলা হবে দেখা যাবে। SIR হলেই তৃণমূল সাফ, এটা হচ্ছে বিরোধীদের মানে বিজেপি স্ট্যান্ড। তাহলে আমরাও চাই যে একটা নির্ভুল ভোটার লিস্ট নির্বাচন কমিশন করুক, এবং আমরা যা ম্যান্ডেট পাবো 2026-এ সেইটাই কিন্তু আসল ম্যান্ডেট হিসেবে আমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সেটাই চাইব। আজকের আমাদের পর্বে শাসক দলের এমন একজন আমাদের অতিথি হিসেবে আছেন যাকে আপনারা খুব ভালো করে চেনেন, জানেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমার পাশে বসে আছেন তৃণমূল সমর্থক, আপনাদের ভীষণ পরিচিত ভাস্কর সিংহ রায়। আমার নমস্কার। নমস্কার। তো আপনারা কিন্তু শাসক দলের এই SIR নিয়ে এত আতঙ্ক কেন? কোথায় সমস্যা? নাম বাদ গেলে অনেকে বলছেন SIR এর আগমন মানে কি তৃণমূলের বিসর্জন। ইতিমধ্যে কিন্তু বিরোধীরা বলতে শুরু করেছেন। ভাস্কর দা, আপনাকে প্রথমেই KTV স্টুডিওতে স্বাগত এবং নীতি নির্ণয় আর দুর্নীতিতে স্বাগত। ধন্যবাদ। কোনোটা জায়গায় আপনার কনফিডেন্স কমে গেছে মনে হচ্ছে ভাস্কর দা। SIR নিয়ে কি সমস্যা? SIR নিয়ে কোনো সমস্যা নেই তো। SIR কি? SIR ছাড়া কি ভোটার লিস্ট কি ঠিক করা যায় না বা যেত না? মানে ভোটার লিস্টে নাম যুক্ত হওয়া, নাম বাদ যাওয়া, ট্রান্সফার হওয়া, এগুলো তো নিরন্তর প্রক্রিয়া। এবং SIR চলাকালীনও তো নাম যুক্ত হবে। ফর্ম নাম্বার 6 দিয়ে SIR চলাকালীনও কিন্তু নাম তোলা যাবে। সুতরাং এখানে SIR করা হচ্ছে মানে নাম বাদ দেওয়ার জন্য করা হচ্ছে, এইটা যারা মানে প্রচার করছেন এটা তো একটা অপপ্রচার। তার মানে কি মানে নাম বাদ দেওয়ার পদ্ধতিটা কি বন্ধ ছিল? মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার পদ্ধতি বা অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার যে পদ্ধতিগুলো ছিল ফর্ম নাম্বার 6, 7, 8, এগুলোর কি কার্যকারিতা হারিয়েছিল? ইলেকশন কমিশন কি এই নূতনভাবে আবার কিছু শুরু করতে চলেছে? এবং 2002 থেকে 2004 SIR হয়েছিল, সেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই রিভিশনের কাজের বাদ দিয়ে আপনি তাহলে বলুন যে তারপরে এতগুলো বছর গেল, সেই বছরগুলোতে কি নাম যাদের উঠেছে বা যাদের বাদ গেছে এই প্রক্রিয়াটা তো চলতেই থাকছিল। হঠাৎ করে একটা রাজনৈতিকভাবে কিছু কথা বলা হচ্ছে SIR এ নাকি নাম বাদ যাবে। SIR এ নাম বাদ যাবে তারা জানলেন কি করে? তাহলে এতদিন ধরে তারা ভোটার লিস্ট নিয়ে যারা নির্বাচনের কাজ করছিলেন, রাজনৈতিক দলগুলো যারা বিশেষ করে বলছে যে SIR মানেই বাদ যাওয়া, তারা এতদিন ধরে বলতে চাইছেন যে ইলেকশন কমিশন নাম বাদ দেওয়া বা ইলেকশন কমিশন নাম তোলা বা এই কাজটা করতে ব্যর্থতার সঙ্গে করেছেন। আপনারা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জয়ী হয়েছেন, পরাজিত হয়েছেন, সেটা কি একটা একটা মানে ভুল ভোটার লিস্টের উপর ভিত্তি করে? আপনারা বিরোধীরা পরাজয় স্বীকার করেছেন, আজকে নয়, 2011-তে কতবার বলবেন, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভার এত জায়গায় ভোট হয়েছে। তাহলে কি নির্বাচনগুলোতে যে ভোটার লিস্টটা ছিল সেই ভোটার লিস্টে আপনারা ভোট দিয়েছেন, সেই ভোটার লিস্টের নামগুলো ভুল ছিল? এবং এটা কি আপনারা বলতে পারবেন যে SIR মানে 100% নির্ভুল ভোটার তালিকা? এইটা আমি জানতে চাই যে হ্যাঁ, ভোটার তালিকা এই SIR এর পরে সম্পূর্ণভাবে নির্ভুল হলো, এর একদম মানে স্ট্যাম্প মারা থাকলো, এখান থেকে কেউ কোনো রকম কিছু বার করতে পারবেন না যে কোনো নাম ভুল আছে বা ইত্যাদিগুলো। সেটাও বলা যাচ্ছে না, কারণ তার জন্য অনেকটা সময় দরকার। পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কতদিনের জন্য? পশ্চিমবঙ্গে 342টা ব্লক আছে, পৌরসভা আরও শহর সবকিছু মিলিয়ে। এখানে এতগুলো জায়গায় প্রায় 90,000-এর বেশি
বুথ আছে 1200-র বেশি বুথের একটা হবে না, এর বুথের সংখ্যা বেড়েছে, সেই সমস্ত জায়গায় আজকে একটা বিরাট যে কর্মকাণ্ড, তার কতদিন ধরে চলবে? 1 মাস। তাহলে 1 মাসের মধ্যে এই সমস্ত লোকের কাছে ফর্ম দেওয়া, কালেকশন করা, নির্ভুলভাবে তাদের এই যে সময়টা এবং তারপরে রিভিউ করা ইত্যাদিগুলো, মানে প্রথমে বাদ দিয়ে দেবো তারপরে আপনারা রিভিউ করুন, এই সময়টা যথেষ্ট কম বলে মনে হচ্ছে। যে কথাটা বারবার বলা হয়েছে, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। আমাদের অভিজ্ঞতা বিহার নির্বাচনের আগে যেভাবে এসআইআর হয়েছে, আপনাকে আমি বলছি এই তথ্যটা আপনারা খোঁজ করুন যে কত লোকের নাম বাদ গিয়েছিল। 65 লক্ষ। এই 65 লক্ষ লোকের কি জানার অধিকার ছিল না, বা যারা অন্যান্য ভোটার লিস্টে নাম আছে, যে তাদের নামগুলো কেন বাদ গেল? বারবার করে বলা হচ্ছে ইলেকশন কমিশন কেন, যে আপনি মৃত বলে এই ব্যক্তির নাম বাদ গেছে, এই ব্যক্তি ট্রান্সফার হয়েছে বলে এই বিধানসভা থেকে বাদ গেছে, বা এই ব্যক্তি ভুয়ো ভোটার ছিলেন, বাংলাদেশি ছিলেন, সেই জন্য নাম বাদ গেছে। সামারেলি নিলে একটা নাম বাদ দিয়ে দিচ্ছেন, তারপরে আবার সুপ্রিম কোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, মানুষজনকে হাজির হয়ে বলতে হচ্ছে না 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 আমরা মৃত নই, আমরা জীবিত, আবার নাম তুলতে হচ্ছে। এই প্রক্রিয়াতে বৈধ মানুষের নাম বাদ দেওয়ার কোনো রকম প্রয়াস যদি থাকে, তার জন্য কিন্তু প্রতিবাদ থাকবে, সেই কথাটা তৃণমূল কংগ্রেস বলেছে। সুতরাং যারা বলছে আতঙ্ক, তারা নিজেরা আশঙ্কিত। আমি তাদের কাছে প্রশ্ন করছি, BLA 2 মানে প্রত্যেকটা বুথের একজন করে রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবেন, সেই 90,000-এর বেশি 92,000 বুথের জন্য আপনাদের BLA 2 কি আছে? নেই। প্রধান বিরোধী দল তার আছে বলে মনে হয় না। সুতরাং আপনাদের নিজেদের যে সংগঠনে, যে পার্টির দলীয় সংগঠনের যে দুর্বলতা, সেটা ঢাকার জন্য কেউ বলছেন 1 কোটি, কেউ বলছেন 1.5 কোটি, কোনো বিভ্রান্তি সৃষ্টি করছেন। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, এই কথাটাই বলা হয়েছে। এবং সেটা যদি করা হয়, যেটা মানে তৃণমূলের মুখপাত্র বলেছেন, যে আমরা দিল্লিতে গিয়ে 1 লক্ষের বেশি লোক নিয়ে আমরা ঘেরাও করব। সুতরাং এখানে এই সাংবিধানিক সংস্থাটি কোনো একটি রাজনৈতিক দলের প্রতি হয়ে কাজ করবে, সেটা আমরা আপনি বলছেন যে জ্ঞানেশ কুমার কাল প্রেস কনফারেন্স করে যা যা বলেছেন, যেভাবে বলেছেন, সবটাই একটা বিশেষ রাজনৈতিক দল, বুঝতেই পারছে আপনি কাকে মিন করছেন, মানে বিজেপির হয়ে উনি কথা বলছেন, এটা আপনি বলছেন। আমি কার্যকারিতা দেখছি। কোনো একটি বিশেষ ব্যক্তি কি বললেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কার্যকারিতার কতটা কি করা সম্ভব। 4 তারিখ নভেম্বর মাসের 4 তারিখ থেকে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত বিএলওরা বাড়িতে যাবে একদম। তাহলে 3 বার যাবেন, যদি একজনকে না পাওয়া যায় যাবেন বলে বললেন। আচ্ছা, আপনি বলুন 342টা ব্লক আছে পশ্চিমবঙ্গে, 23টা জেলা, কতজন মানুষ বিএলএ, আমরা যারা বিএলএ আছি মানে রাজনৈতিক দলে, সেই BLA 1 তার মাধ্যমে BLA 2 অ্যাপয়েন্টেড হয়ে বিএলওরা যাবেন, এবং এটা কি 1 মাসের মধ্যে এতজনের কাছে পৌঁছানো কতটা সম্ভব, এটা নিয়ে একটা প্রশ্ন আসছে। 15 কোটি ফর্ম নাকি ছাপানো হয়েছে, এবং যাদের নাম 2002 সালে ছিল তাদের ম্যাপিং করে বলা হচ্ছে। যেমন আমি যেখানে থাকি সেই জেলার কথা বলা হচ্ছে, নাকি আমি জানি না, অসমর্থিত সূত্রে, যে 55% মিলেছে, 45% নাকি ম্যাপিং এ মেলেনি, মানে 45% মানে তো ভাস্কর তো অনেক, এটা বলছে, এরকম ম্যাপিং এর বিভিন্ন খবর পাচ্ছি, এখনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না, যে অনেকের নাকি মেলেনি ম্যাপিং। আমি একটু ইন্টারাপ্ট করি, ঠিক এই যে আপনি বলছেন মেলেনি, এইরকম যেখানে যেখানে মেলেনি ম্যাপিং এর ক্ষেত্রে, এটাই হলো আপনাদের মেইন ভোট ব্যাংক, এটা বিরোধীদের স্ট্যান্ড। আচ্ছা, মেলেনি মানে এটা বিরোধীদের স্ট্যান্ড, সেটা বলুন। এবারে বিরোধীদের স্ট্যান্ড মানে এটা তো হতে পারে না যে এটা, দেখুন 2002-এর পরে যারা ভোট দিয়েছেন, আমি বলছি যে 2002-এ পশ্চিমবঙ্গের ভোটার ছিল 4,58,00,000। বেশ, সেটা 2025-এ জানুয়ারিতে আমরা দেখছি 7,63,00,000 কিছু, 3 কোটি বেড়েছে। তার মানে এই বৃদ্ধির মধ্যে এক্সক্লুশন হয়েছে, ইনক্লুশন হয়েছে, দুটোই হয়েছে। ঠিক। এই যে নিরন্তর প্রক্রিয়াতে আমরা সরকার পরিবর্তন হয়েছে,
দুটো সরকারই, কেন্দ্রীয় সরকার পরিবর্তন হয়েছে, রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, বিধানসভা লোকসভার ভোটের বিভিন্ন সময় ঠিক। দেখা গেছে দুটো বিভিন্ন রকম গভর্নমেন্টই দেখা সেইখানে ইলেক্ট করা। এখানে তার মানে কি আপনি বলতে চাইছেন যে তার মানে ভুল, সম্পূর্ণ ভুল একটি ভোটার লিস্টের ওপর ভিত্তি করে এই সরকারগুলো পরিবর্তন হয়েছে? এটা হতে পারে না। আপনি বলতে চাইছেন যে এটা হতে পারে না। আমরা যেটা বলেছি যে এমন কোনো, এবং যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে, যেটা বিশেষ করে এখানকার প্রধান বিরোধী দল যেটা বলছেন, তারা নাকি বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার। রোহিঙ্গা কারা ভাস্কর দা? আমি তো জানি না রোহিঙ্গা কারা, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা কারা। আপনি আজকে আপনার এই কেটিভি চ্যানেলে বলে গেলাম রোহিঙ্গাদের নামে এত অভিযোগ, আপনি এই চ্যানেলে বলে যাচ্ছি রোহিঙ্গাদের বিরুদ্ধে কোনো একটি রোহিঙ্গা ব্যক্তির নামে পশ্চিমবঙ্গের কোথাও এফআইআর হয়েছে? এফআইআর হয়েছে, এসআইআর নয়, এফআইআর কোনো থানাতে, সেই রোহিঙ্গার নামটি আমায় জানান। এত রোহিঙ্গারা নাকি অপরাধ প্রবণ, না এই রোহিঙ্গারা ঢুকে পড়ছে ইত্যাদি, কোথাও দেখাতে পারবেন না। রোহিঙ্গাকে কোনো এফআইআর কোনো থানাতে এফআইআর করা হয়েছে আপনি দেখাতে পারবেন না। কত সংখ্যক রোহিঙ্গা? কেউ বলছেন, বিরোধী দলনেতা বললেন যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। সারা পৃথিবীতে কত রোহিঙ্গা সেটাই জানে না। সুতরাং এই ধরনের মন্তব্য রাজনৈতিক দলের হয়ে যারা করছেন তারা শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন, এবং এটা একটা মানুষকে বিভ্রান্ত করে বোঝাতে চাইছেন একটা সাম্প্রদায়িকতা, এবং এসআইআরটা যেন একটি নির্দিষ্ট ধর্মের লোকেদের নাম বাদ দেওয়ার জন্যই করা হচ্ছে, এইরকম একটা বাতাবরণ মানুষের মধ্যে বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গাতে তারা বলছেন। আমাদের পরিষ্কার স্ট্যান্ড, যারা ভোটাধিকার প্রাপ্ত হয়েছেন, যারা ভোটাধিকার পেয়েছেন, তারা কিসের ওপরে ভোটাধিকার পেয়েছেন, তারা বৈধ ভোটার, তাদের নাম কোনো মানে বাদ দিয়ে দেবেন কোনো কারণ ছাড়া, সেটা মেনে নেওয়া যাবে না। এবং যে কোনো সুনাগরিক নিশ্চিতভাবে চাইতেই পারেন যে তার ভোটার লিস্টটা ত্রুটিমুক্ত হোক, কিন্তু এটাও যেন না হয় কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায়ও সে প্রভিশন তো নির্বাচন, সেটা আমাদের বিহারে না, এখানে গতকালকে যা প্রেস কনফারেন্স করে গণেশ কুমার বলেছেন এক্স্যাক্টলি রিভিউ করা আছে, কিন্তু তার জন্য 1 মাস। আমি আপনাকে একটা কথা বলি, মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষদের নাম যে বাদ গেছে সেটা দেখে আবার রিভিউ করে 1 মাস, রিভিউর জন্য 1 মাস, ফেব্রুয়ারি মাস 7 তারিখে সম্ভবত, তারপর ইলেকশন ডিক্লেয়ার হবে। তারপর ইলেকশন। তার মানে এই যে মানে ডিসেম্বর থেকে জানুয়ারি, 1 মাসের মধ্যে তাকে রিভিউ করতে হবে, তার নাম দেখতে হবে, তারপর খসড়া লিস্ট বেরোবে, এই যে প্রক্রিয়াটার মধ্যে যদি সে থাকতে না পারে, তার থেকে আপনারা ওপেন দিয়ে দিন নেটে। আপনারা কেন আপনাদের সাইটে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাইটে দিচ্ছেন না যে এই কারণে শান্তনু চক্রবর্তীর নাম বাদ গেছে, এই কারণে? সেই কারণটা আপনি জানতে পারছেন না, আপনাকে অপেক্ষা করে থাকতে হচ্ছে ওই খসড়া ভোটার লিস্টের জন্য, সেটাকে দেখতে হচ্ছে আপনাকে। আমি তো জানতে পারছি না যে কেন নামগুলো কাটা হচ্ছে। তাতে দেখা যাবে যে হ্যাঁ কারা বাংলাদেশি। আপনি বলুন, বিহারে যাদের নাম বাদ গেছিল তাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা কত? আপনি বলতে পারবেন না। বিহারে কতজন মানুষ মৃত ছিল, বিহারে কতজন মানুষের ডবল এন্ট্রি ছিল, এখানেও নাম আছে ওখানেও আছে, সেই সংখ্যাগুলো কোথায়, তারা কারা, আপনি কি জানতে পেরেছেন? তো সেই দাবিটাও কিন্তু, এটাও কিন্তু একটা ডেমোক্রেটিক রাইট, মানুষের জানার অধিকার, রাইট টু ইনফরমেশনের মধ্যে এটা পড়ে না। সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু ইলেকশন কমিশনকেও দেখতে হবে, যাতে একটাই কথা, কোনোভাবে কোনো একটি উদ্দেশ্যে, যে কথাটা আরেকবার বলি, আপনি হয়তো, আচ্ছা আপনি মহারাষ্ট্র নির্বাচন নিশ্চয়ই কভার করেছিলেন, মানে সংবাদ মাধ্যমে দেখিয়েছিলেন। মহারাষ্ট্রতে লোকসভা নির্বাচনের প্রাপ্ত ভোট, অর্থাৎ 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হলো, বেড়ে গেছিল 50 লক্ষ ভোটারের নাম বেড়ে গেল উইদিন 6 মান্থস। দেবেন্দ্র ফডনবিসের কেন্দ্রে কত % ভোটার বেড়েছে আপনারা একটু গুগল করে দেখুন। তাহলে সেখানে তো এসআইআর হয়নি, তাহলে 6 মাসের মধ্যে মহারাষ্ট্রে কি করে এত সংখ্যক ভোটার বেড়ে গেল সেটা কি জানতে পারলেন? সুতরাং এসআইআর যদি নাম বাদ দেওয়ার কোনো প্রকল্প হয়, তাহলে কিছু মানে এসআইআর তো একটা প্রকল্পই বলবো, যে ইলেকশন কমিশন 2002 থেকে 4 করেছিল, আবার নতুন করে করছে, সম্ভবত 9ম বার। ভারতবর্ষে এসআইআর অনেকবার হয়েছে। তাহলে এই যে করছেন, এবারে যে করার যে প্রেক্ষিত ব্যাকগ্রাউন্ড, এটা যেন একটা, এবং মানে তারা ডিক্লেয়ার করার আগেই বিরোধী দলনেতা বলছেন কালকে ডিক্লেয়ার হবে। উনি কার প্রতিনিধি? বিজেপি দলের পক্ষ থেকে এসআইআর এ কত নাম যাবে আগে বলে দেওয়া হচ্ছে। বিজেপি দলের
বিরোধী দলনেতা বলে দিচ্ছেন যে আগামীকাল রবিবার দিন দেখছিলাম আপনাদের চ্যানেলই না কোথাও দেখছিলাম যে বলছেন যে কালকে আপনার মানে প্রেস কনফারেন্স হবে, সেখানেই এসআইআর ঘোষণা হবে। তাহলে বুঝুন যারা সাংবিধানিক সংস্থা, ভবানীপুরে বলেছিলেন উনি, খুব সম্ভব। তাহলে সেটা তার তো বলার কথা নয়। তার এটা তিনি তারা ডিক্লেয়ার করুন, তিনি এসআইআর করুন, বলে দিন যে বিজেপি এসআইআর করবে, এটাই বলছেন না কেন? তাহলে সেটা একটা সাংবিধানিক সংস্থার ক্ষেত্রে এটা একটা অবমাননাকর। রাজনীতির জায়গা দলীয় রাজনীতি, আর এটা রাজনীতি, দলীয় রাজনীতির বাইরে এটা বিষয় ইলেকশন কমিশন। সেখানে ইলেকশন কমিশনের এই ভূমিকা এখানে আমরা নিশ্চিতভাবে নজরে রাখবো, লক্ষ্য রাখবো। এসআইআরের বিরোধিতা নয়, কিন্তু সঠিকভাবে স্বচ্ছভাবে হতে হবে। এবং 1 মাসের মধ্যে কীভাবে এই 4 তারিখ থেকে একটা বিরাট সাজো সাজো রব, আপনারা সচেতন থাকবেন, আমরাও থাকবো। মানে অফিসিয়ালি আজ থেকে কিন্তু ফ্রিজড অলরেডি ভোটার না, লিস্ট। কাল 12টা থেকেই ফ্রিজ। মানে কি ফ্রিজ কথাটা মানে এটা এমনভাবে বলা হচ্ছে যে এই গতকাল রাত্রি 12টা থেকে নাম তোলার ক্ষেত্রে আপনাকে এসআইআর এর ওই যে ফর্ম, সেই এনুমারেশন ফর্মে ফর্ম 6 দিয়েই তুলতে হবে, এটাই, আর কিছু না। একদম ওকে। ভাস্কর দা, আমার দুটো প্রশ্ন থাকবে এখানে। প্রথম প্রশ্ন থাকবে যে এই এসআইআর তো হবে, আমাদের এখানে এই অনুষ্ঠানে যারা রাজনৈতিক অর্থাৎ বিরোধী দলের মুখপাত্র এসছেন, তৃণমূল কংগ্রেসের আপনাদের দলের মুখপাত্ররা এসছেন, সাধারণ সম্পাদক এসছেন, তখন এসআইআর অফিসিয়ালি মানে ঘোষণা হয়নি। আমার প্রশ্ন যে এসআইআর যদি হয়ে যাওয়ার পর যে ভোট যখন হবে, দুটো অপশন আমাকে বলেছিল এখানে বিজেপির যারা এসেছিলেন, ইদার এসআইআর করে ভোট হবে অথবা রাষ্ট্রপতি শাসন। এসআইআর করে ভোট হয় মানে এসআইআরটা তো ইলেকশন, যদি কোনোভাবে এসআইআর না হয় কিংবা না তাদের কি দাবি ছিল? 356 দিকে আস্তে আস্তে কিন্তু আমি বলছি এসআইআর করা কি বিজেপির দাবি ছিল? সেই জন্য কি 12টা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে? আমি জানি না বিজেপির কোনো জায়গায় দাবি ছিল আমাদের দাবি মানতে হবে, না হলে আমরা ভোট হবে না। দেখুন বিজেপির বক্তব্য এরকম, কিন্তু কোনো জায়গায় এসআইআর ওরা কখন 356 কখন 355 তোলে সেটাও আমরা জানি না। ওরা এসআইআর ছাড়া ভোট হবে না যদি এরকম দাবি করে থাকে, জানি না তাদের তো বলেছে এসআইআর যদি এসআইআর না হয় ভোট হবে না। কি ওনারা কি বলছেন না বলছেন এটা মানে অপ্রাসঙ্গিক কথা। এসআইআর ইলেকশন কমিশন করছে, এসআইআর হোক। এসআইআর এর ইলেকশন কমিশনের যদি কোনো সিদ্ধান্ত থাকে, ইলেকশন কমিশনের সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, কিন্তু আমরা বলছি ত্রুটিমুক্ত করতে হবে, বৈধ ভোটারের নামটা বাদ দেওয়া যাবে না, এইটাই তো উদ্দেশ্য কথা বলার। ভাস্কর দা, আপনার দলের যারা নেতা নেত্রী আছেন বিভিন্ন জেলার, তারা তো সাংঘাতিক মন্তব্য করছেন, বিজেপি দেখলে জ্বালিয়ে দাও। আসলে জানেন তো কি হচ্ছে না, এইটাকে আপনি সমর্থন করেন? এই রক্তা গঙ্গা বইয়ে দেবো, এই সমস্ত স্টেটমেন্ট, এই সমস্ত কথা কি শাসক দল এত কাজ এত কিছু করেছেন এরপর এই সমস্ত কথা বলার মানে কি? এসআইআর এর এই তাদের এই বক্তব্যকে আমি তাদের ব্যক্তিগত বক্তব্য, কিন্তু এমন একটা বিষয় তৈরি হচ্ছে যেখানে উস্কানিমূলক, আপনি একটি বিশেষ সম্প্রদায়কে আপনি কি ভাষায় বিরোধী দলনেতা বা বিজেপি কথা বলে। আগে বলছিল যে আমাদের ওদের ভোটের প্রয়োজন নেই, গতকাল দেখলাম বলছে আমরা তো ওদের ভোট পাই না, আমাদের দরকার নেই, সেটা বলিনি। আপনি দেখেছেন তো আজকে কাগজেও আছে। একটা গণতান্ত্রিক পরিবেশে একটা রাষ্ট্রের কাছে একটা মানে একটা দল, রাজনৈতিক দল কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি এরকম বিদ্বেষমূলক আচরণ বা এরকম ব্যবহার বা এরকম বক্তব্য রাখতে পারেন? সেখান থেকেই কিন্তু মানে এই যে বিভিন্ন উষ্মা প্রকাশ হচ্ছে। তবুও যারা বলেছেন রক্তগঙ্গা বা ইত্যাদি, এগুলো প্রয়োজন নেই, কারণ এগুলো ছাড়াই মানে এটার সঙ্গে নির্বাচনে জেতা না জেতার মানে আপনি যাদের নাম ভোটার লিস্টে আছে তাদের কাছে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা আমাদের, আমি ঠিক পরে এই প্রশ্নটা আসতে, কিন্তু তার আগে দর্শকদেরও জানিয়ে রাখবো ভাস্কর দা, কালকে এই অফিসিয়াল প্রেস কনফারেন্সের পর অনেক জেলায় বিরোধী কংগ্রেসের, বিজেপির যারা একদম নিচু স্তরের কর্মীরা, তারা কিন্তু মিষ্টি খাইয়েছেন সাধারণ মানুষকে। মানে এসআইআরটা অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হলো, কেন বলুন তো? জানি না, আমি জানি না যে যদি সেই বিরোধী দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধিও তার মধ্যেও আছেন, তারা কি এসআইআর মানে তারা এসআইআরটা কেন, তারা তো জিতেছেন, তার মানে তারা কি এসআইআর ছাড়া যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টের উপরে তাদের বিশ্বাস ছিল না?
মানে আপনি যে জিতেছেন তার মানে একটা মানে ত্রুটিযুক্ত ভোটার লিস্টের মাধ্যমে জিতেছিলেন, তা তো নয়। দেখুন, এটা একটা কিছু করার নিয়ে একটা আনন্দ করেছেন, অবদের গোবদে আনন্দ। কিন্তু ব্যাপার হচ্ছে যে নির্বাচনে মানুষ কিন্তু ভোট দেবে কিসের উপর ভিত্তি করে? এখানেই আমার প্রশ্ন, মানুষ 2026-এ তাহলে এসআইআর হলেও আপনারা আসবেন, তাই তো? এসআইআর এর সঙ্গে আসা না আসার সম্পর্ক কোথায়? বেশ বেশ, আপনাকে- আপনারা কনফিডেন্ট, আমি যাদের নাম বাদ যাবে, যদি যায়, যদি কাদের নাম বাদ যাবে, যদি মানে নাম বাদ যাওয়ার সঙ্গে মানে যারা বৈধ ভোটার তাদের মাধ্যমেই তো নির্বাচিত হয় মানুষ। আপনি বলুন 2011, 2016, 2021 তিনবার বিধানসভা, 2014, 2019, 2024 লোকসভা। এর মাঝখানে পৌরসভার বিভিন্ন সময় ভোট হয়েছে, বিভিন্ন পঞ্চায়েতে ভোট হয়েছে। আপনাকে এটা বলুন, আপনি নির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে শতাংশের হিসাবে শাসক দলের কি আপনি বিরাট বড় মানে দেখতে পেয়েছেন যে প্রভাব, যে ভোট কমে গেছে বা কিছু দেখতে পেয়েছেন? তাহলে বারবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ার পরেও আমি আপনাকে বলি আর ছোট্টভাবে যে 2011-তে প্রধান বিরোধী দল ছিল সিপিএম, হেরে যাওয়ার পরে। 2016 প্রধান বিরোধী দল ছিল সিপিএম কংগ্রেস, ঠিক? হঠাৎ করে 2016-র পরে বিরোধী দলের জায়গাটা নিল বিজেপি, এই তো। তার মানে ভোট শতাংশ সবটাই শিফট হয়ে গেল। তৃণমূলের ভোটের শতাংশ কমেনি, বৃদ্ধি পেয়েছে। তাহলে তৃণমূলের প্রতি মানুষের আস্থা, বেশিরভাগ মানুষের আস্থা ছিল বলেই তারা বারবার সংখ্যার বিচারে বলুন, ভোটের শতাংশ বিচারে বলুন, ভালো জায়গাতে পৌঁছেছে। টাফ কোয়েশ্চেন করি, সাধারণ মানুষের প্রশ্ন কিন্তু ভাস্করদা, আপনি বললেন তৃণমূলের আস্থা, তৃণমূল মানুষের ওপর আস্থা, বেশ। তাহলে 2026-এ তৃণমূল কংগ্রেসকে মানুষ কেন ভোট দেবে? মানুষ বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে, আমাদের সময় কম তাই আমি শর্টে জিজ্ঞেস করছি, মহিলা নিরাপত্তা, দুর্নীতির অভিযোগ, যেখানে যাচ্ছেন সেখানেই করাপশন দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, মানুষ তৃণমূলকে 2026-এ কেন ভোট দেবে বলুন? দেখুন, প্রত্যেকটা মানুষের সমাজে বিভিন্ন স্তর আছে। আপনার ভোট দেওয়ার কারণ, আপনি সমাজের যে স্তরে মানে অবস্থান করেন, একজন প্রান্তিক মানুষ, একজন উচ্চবিত্ত মানুষ, প্রত্যেকের ভোট দেওয়ার কারণটা আলাদা। বেশ। কিন্তু কমন ইস্যু যেটা, মানুষ এখন শৃঙ্খল মুক্ত। 2011-র আগে আপনার পাড়াতে আপনি নির্দ্বিধায় নিজে থাকতে পারতেন না, রক্তচক্ষু, পার্টি অফিসের ডাক, বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের গোলমাল, ভাই ভাই গোলমালের মধ্যে সিপিএম নামক দলটির অনুপ্রবেশ, এগুলো থেকে মানুষ মুক্ত এখন, এক। দুই হচ্ছে, মানুষ স্বাধীন হওয়ার পরেও অনেক অভিযোগ উঠে এসছে যে হ্যাঁ এইরকম দুর্নীতির অভিযোগ হয়েছে। দুর্নীতির অভিযোগ তো হয়েছে, দুর্নীতির অভিযোগ হয়েছে, কিন্তু দুর্নীতি প্রমাণিত হওয়ার ক্ষেত্রে, দুর্নীতি আপনার বিরুদ্ধে আমি দুর্নীতি অভিযোগ তুললাম, কিন্তু দুর্নীতিটা তো প্রমাণিত হতে হবে। সেই দুর্নীতির প্রমাণ হওয়া জায়গাতে আমরা কিন্তু এখনো দাঁড়িয়ে আছি দেখার জন্য। আজকে নারদা, সারদা, আরো অনেক দুর্নীতি হয়েছে, এখনো কি নারদাতে সিবিআই কি করলো আমরা জানতে পারলাম? আজকে কত বছর আগেকার ঘটনা। সুতরাং দুর্নীতির অভিযোগের ওপরেও যদি এই ভিত্তিটা হতো, তাহলে দুর্নীতির এই অভিযোগগুলো ওঠার পরেও নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করাতে তৃণমূল কংগ্রেসের সেখানে কিন্তু অসুবিধা হয়নি। মানুষ, প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, উচ্চবিত্ত মানুষের কোনো একটা স্বস্তির জায়গা আছে, নির্ভরতার জায়গা আছে, সেই জায়গাটা আপনারা সাংবাদিকরা খুঁজে বার করবেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বারবার আস্থা? অষ্টম বামফ্রন্ট গঠিত হবে না, শূন্য থেকে মহাশূন্যে যাওয়ার পথে আর ফেরত কোথাও আসবে আমরা জানি না। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় হবে না, মানে স্বামী বিবেকানন্দ থেকে হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করব, নাকি বিজেপির সাভারকার গোয়ালকার থেকে হিন্দুত্ব শিখব, সে ব্যাপারে বাংলার মানুষ সচেতন। এবং এখানে আমি আপনাকে বলি যে ইস্যুটা কি হবে, প্রত্যেকটা নির্বাচনের ইস্যু আছে। 2011-য় সিপিএমকে সরানোর যে ইস্যু, সেটা 2021-এ নয়।
2016-এ যে ইস্যু সেটা 2026-এ নয়। সুতরাং ইস্যু কি হবে, মানুষ নূতনভাবে এই স্বস্তি স্বাভাবিক জায়গায় যতই অভিযোগ থাকুক, যা কিছু থাকুক, যার ওপরে যার নেতৃত্বের প্রতি আস্থা রাখেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের অভিযোগ নেই। হয়তো তার মন্ত্রিসভার সদস্য, তাদের তৃণমূল দলের প্রতি কোনো নেতা বা কোনো কর্মী বা ইত্যাদি অভিযোগ আছে, দুর্নীতির বলুন বা অন্যান্য আরও অনেক রকমের অভিযোগ আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের কি কোনো রকম প্রশ্ন আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত সেই অভিযোগ কেউ করেছেন? সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি মানুষের আস্থা বারবার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনে 2026-এ প্রতিষ্ঠিত হবে না এরকম কোনো কারণ এখনো বিরোধীরা খুঁজে বার করতে পারেননি এবং পারবেন না। বিরোধী ভোট কোথায় যাবে, কি করবে না করবে, কটা আসন পায় ভাস্কর? না এটা দেখুন আমি সেইভাবে তো এখনো এই নির্বাচন এখনো দেরি আছে, সম্ভবত এপ্রিল মাসে নির্বাচন হবে যদি সব ঠিকঠাক চলে সম্ভবত। তো এখনো অবধি নির্বাচনের জন্য আলাদা কোনো বিষয়ে যে বিষয়ের জন্য যে নির্বাচনে ফলাফল এদিক ওদিক হতে পারে সেরকম কিন্তু কিছু সংকেত দেওয়া যায়নি। তো পরে পুঙ্খানুপুঙ্খভাবে যখন আমাদের একটা গ্রুপ আছে, মানে আমরা একটা অ্যানালিসিস করি কোন অঞ্চলের মানুষ কিভাবে কোন জায়গাতে ভোট দেবে, তাদের শতাংশ কত, এই তারা আপনার অঞ্চলে কত শতাংশ মানুষ নিম্নবিত্তের, কত শতাংশ মানুষ উচ্চবিত্ত, তাদের কোথায় কে অবস্থান করেন, সবটাই তো নির্ভর করে ভোটের সংখ্যার উপরে। তো সেইগুলোর এখনো মনে হয় পুঙ্খানুপুঙ্খভাবে, তবে তৃণমূলের সিট বাড়বে এটাই আশা করা যাচ্ছে এখনো অবধি দাঁড়িয়ে, আজকের দিনে আপনার এই 28 তারিখে এখানে বসে। সুতরাং এটা এখনো বলতে পারি। বেশ ভাস্করদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনার প্রত্যেককে কেটিভি বাংলার নীতি দুর্নীতি আজকের পর্ব দেখবার জন্য অনেক ধন্যবাদ। এবং পরিষ্কারভাবে ভাস্কর সিংহ রায় তৃণমূলের হয়ে আপনাদের সামনে বললেন যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের প্রতি আস্থা 2026-এ মানুষের আগে যেরাম ছিল 2026-এও কিন্তু সেই একই থাকবে, কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলবে। এত দুর্নীতির পরও, এত মহিলা নিরাপত্তা নিয়ে যা প্রশ্ন অভিযোগ উঠছে, এইসব পরেও কি মানুষ তৃণমূলকেই চাই? 2026-এ কি তাদের উপরই ভরসা রাখবে, নাকি হিন্দুত্ব ধর্ম কোনটা? এটা কিন্তু মানুষকে ডিসাইড করতে হবে। অর্থাৎ আপনারাই গণতন্ত্রের শেষ কথা বলেন। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক কেটিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।